নমস্কার, আবারও ফিরে এলাম ফুটামাটি ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন অনুষ্ঠান নিয়ে। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিন। সেই উপলক্ষে আজকে থাকছে তিষ্ঠ ক্ষণকাল নামে যে অনুষ্ঠানটি ফুটামাটি ইউটিউব চ্যানেল দীর্ঘদিন ধরে করে আসছে, সেই তিষ্ঠ ক্ষণকালের চতুর্থ পর্ব। আলাপচারিতে আজকে আছেন কবি অংশুমান কর। ওনার সাথে আমি রবীন্দ্রনাথ সম্পর্কে কথা বলবো। তারপর আজকের এই কবি প্রণাম অনুষ্ঠানে থাকছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী অরিত্র দাশগুপ্তের একটি রবীন্দ্রসঙ্গীত। তাছাড়া থাকছে আজকের এই অনুষ্ঠানের আরেকটি পরিবেশনা, সেটি হলো বিশিষ্ট আবৃত্তি সংস্থা কবিতা লোকের পরিবেশনায় রবি ঠাকুরের গান ও কবিতার আবৃত্তি। কবিতা লোকের শিল্পীবৃন্দকে জানাই শুভেচ্ছা, সঙ্গীত শিল্পী অরিত্র দাশগুপ্তকে জানাই শুভেচ্ছা এবং কবি অংশুমান করকে জানাই ফুটামাটি ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা। চলুন আমরা আজকের অনুষ্ঠান শুরু করি, কবি প্রণাম অনুষ্ঠান। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, ভুলিব ভাবনা পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, ভুলিব ভাবনা পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল। পাগল হে নাবিক ভুলাও দিক বিদিক, পাগল হে নাবিক ভুলাও দিক বিদিক, পাল তুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। হ্যাঁ, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। তার প্রচুর গান, তার প্রচুর সৃষ্টি, প্রচুর লেখা, প্রচুর কবিতা, প্রচুর রচনা আমরা দেখেছি, শুনেছি, আমরা পড়েছি, আমরা জেনেছি, এখনো জানছি, পড়ছি। তার জন্মদিনে আমার তরফ থেকে শ্রদ্ধা রাখুন। আপনারা সকলে ভালো থাকুন, আর অবশ্যই এই ইউটিউব চ্যানেল ফোটামাটির ইউটিউব চ্যানেলকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ 25শে বৈশাখ, রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে আজকে আমাদের সামনে যিনি আছেন এবং আমরা রবীন্দ্রনাথ নিয়ে আমরা কথা বলবো, উনি বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট কবি, অধ্যাপক অংশুমান কর। নমস্কার দাদা। নমস্কার। কেমন আছেন দাদা? আছি, ভালোই আছি। হ্যাঁ, আমাদের তো নির্বাচন সব হলো, সেই সবের উত্তাপ ছিল, এখনো আছে। সব মিলিয়ে ভালোই আছি। লেখাপত্র একটু কম হয়েছে শেষ কিছুদিন, কবিতা আর কি, গদ্য বেশি লিখেছি, রাজনৈতিক লেখা বেশি লেখা হয়েছে, এই সব। তো সব মিলিয়ে ভালোই আছি, খারাপ নেই। আচ্ছা, আজ তো 25শে বৈশাখ। এই দিনটি কি আপনার মনে হয় যে অন্য দিনের চেয়ে আলাদা, বা না অন্য দিনের মতোই এটা স্বাভাবিক বলে মনে হয়? আপনার কি মনে হয়? না, আলাদা তো মনেই হয়। তাই এর কারণ হচ্ছে যে মানে হয়তো সকলের কাছে এটা খুব একটা আলাদা দিন বলে মনে হবে না, হয়ও না। কিন্তু আমরা যারা লেখালেখির সঙ্গে যুক্ত থাকি, সাহিত্য বা সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত থাকি, তাদের তো সকলেরই মনে হয় যে এটা একটা আলাদা দিন।
এর একটা বড় কারণ হচ্ছে স্মৃতি। মানে আমরা ছোটবেলা থেকে বাঙালি, যে যেখানেই থাকুক, মানে শুধু ভারতবর্ষের নয়, আমি বলছি পৃথিবীর অন্যান্য প্রান্তেও যদি বাঙালি থাকে, সেই অভিজ্ঞতা আমার হয়েছে। তারা এই দিনটাকে এমন ভাবে উদযাপন করেন, এবং ছোটবেলা থেকে আমরা সেই উদযাপনের সঙ্গী হতে 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 এত স্মৃতি জমা হয়। স্কুল থেকে শুরু করে। একদম, যে আমরা তো এখন একটা বয়সে পৌঁছেছি, 50 অতিক্রম করেছি, মানে স্মৃতির আহ, সঞ্চয় অনেকখানি। তো সেগুলো আমাদেরকে ভীষণভাবে মানে আহ, এই দিনটা আসার আগে থেকেই একটু, আমি বলবো যে চালিয়ে তোলে, একটু অনুপ্রাণিত করতে থাকে। ঠিক ঠিক। এবং আমরা অপেক্ষা করি যে কবে 25শে বৈশাখ আসবে। এমনি দেখতে গেলে বছরের সত্যি 4-5টা দিনের চেয়ে আলাদা আর কি। রবীন্দ্রনাথকে তো আর আমরা ফিরে পাবো না, কিন্তু তার মতো একজন মানুষ যে এসেছিলেন আমাদের এত ব্যক্তি। এত ব্যক্তি এই মানে মর পৃথিবীতে, সেটাও তো এই দিনটা এলে আরো বেশি করে মনে পড়ে। এই দুটো কারণে মূলত, যে আমরা, আমার ক্ষেত্রে আমি বলবো যে আলাদা তো মনেই হয়, আমরা এই দিনটা আসার কয়েকদিন আগে থেকেই মানে একটা মানসিক প্রস্তুতি নিতে থাকি যে 25শে বৈশাখ আসছে। এবং সকাল থেকে যে আবহাওয়া তৈরি হয়, সেটাও তো, গান শোনা যাচ্ছে রবীন্দ্রনাথের সেই কোন সকাল থেকে, আবৃত্তি শোনা যাচ্ছে, কচিকাঁচার দল মানে প্রভাত ফেরি করে, এইসব মিলিয়ে এমন একটা আবহাওয়া তৈরি হয় যে, যে অবশ্যই মানে অন্যদিন এখনো চেয়ে দিনটা আমার কাছে তো আলাদা বটেই। আলাদা। তাহলে আমরা বলতে পারি রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক হয়ে থাকবেন, হয়ে আছেন। সবসময় রবীন্দ্রনাথকে আমরা পাথেয় করে আমরা চলছি। আচ্ছা, এই অংশুমান দা, একটা কথা আপনার কাছে বলি যে রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক, কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে মানে রবীন্দ্রনাথের যে মানে কি বলবো যে কাব্য রচনা বলেন বা উপন্যাসগুলি বলেন, মানে প্রাসঙ্গিক হয়ে উঠছে। মানে প্রতিদিন রবীন্দ্রনাথের কাছে আমরা আমাদের মনে হয় যেন যেতে পারি বা যাই। দেখা গেছে গোড়া উপন্যাসটা একটা প্রাসঙ্গিক হয়ে গেছে, বিভিন্ন কবিতাগুলি প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। এই যে রবীন্দ্রনাথ মানে এত দূর ভেবেছিলেন, তা কিভাবে আপনার আপনার কি মনে হয়? দেখো, এমনিতেই বলা হয় মানে একটা প্রায় প্রবাদে পরিণত হওয়ার কথা, এটা গ্রিক সাহিত্য তত্ত্বও ছিল, যে পোয়েট ইজ এ সিয়ার, কবি একজন দ্রষ্টা। অনেক দূর পর্যন্ত দেখতে পাওয়াটাই আহ, মানে তাকে কবি করে, অন্য আরো সাধারণ মানুষের থেকে তাকে আলাদা করে দেয়। তো সেইটা তো রবীন্দ্রনাথের ছিলই, ভীষণভাবে ছিল। এবং কিছু বিষয় তো পৃথিবীর ইতিহাসে, মানব সভ্যতার ইতিহাসে ঘুরে ফিরে আসতে থাকে। হ্যাঁ, ধরো যখন গোরা লেখা হয়েছিল, তখন জাতি ধর্মের যে পরিস্থিতি ভারতবর্ষে ছিল, সেটা তো আবার গত 30 বছরে ভীষণভাবে ফিরে এসেছে। তো যার কারণে গোরাকে এত প্রাসঙ্গিক মনে হচ্ছে যে মানে এই সময়কে মাথায় রেখেই বোধহয় রবীন্দ্রনাথ গোরা লিখে গিয়েছিলেন। বা ধরো রক্তগরবী নাটক যদি বলি। রক্তকরবী, একদম তাই, রক্তকরবী, একাধিক কবিতা, গান, হুম। সেই সব কিছুর মধ্যে এই যে একটা অদ্ভুত পৃথিবী, যেখানে আবার আমরা দেখছি যে ভীষণভাবে পরিচিতি সত্তার রাজনীতি দাপাচ্ছে, ফিরে এসেছে একটা একটা বিরতির পর। আহ, রক্তপাত হচ্ছে, যুদ্ধ হচ্ছে, হিংসা, এই সবগুলোর ভেতর দিয়ে রবীন্দ্রনাথকে যেতে হয়েছিল। সেই সময় হয়তো আইডেন্টিটি পলিটিক্সটা সেই রকম ভাবে রূপ পায়নি, কিন্তু ওই তো অন্তত জাতপাতের রাজনীতি, আহ, ধর্মের রাজনীতি, এগুলো তো ছিলই। তো সেগুলো সব উনি দেখেছিলেন বলেই, নিজের জীবনে দেখেছিলেন বলেই এটা হতে পারতো যে যদি উনি ওগুলোকে নিজের জীবনে আহ, অনুভব না করতেন, বা ওই সমস্যাগুলোর মধ্যে দিয়ে যদি তাকে না যেতে হতো, তাহলে হয়তো আজকে ওর এত বেশি লেখাকে আমাদের এত বেশি প্রাসঙ্গিক মনে হতো না। মানে সামাজিক এবং রাজনৈতিকভাবে এত প্রাসঙ্গিক মনে হতো না। হয়তো মানুষের একার বেদনা, আনন্দ, কষ্ট, দুঃখের তিনি সাথী হয়ে থাকতেন, সঙ্গী হয়ে থাকতেন। কিন্তু রবীন্দ্রনাথ যেমন একক মানুষের সঙ্গী, তেমন সমাজের সঙ্গী, বহু মানুষের সঙ্গী, সমষ্টির সঙ্গী। এটা তিনি হতে পেরেছেন, আমার নিজের ধারণা মুখ্যত, যে একটা ক্ষতবিক্ষত সময়ের মধ্যে দিয়ে তার জীবনের অনেকটা সময় কেটেছে। দুটো বিশ্বযুদ্ধ মাথায় ঠিক রাখতে হবে। ঠিক। তো সেটা দেখেছেন, ব্রিটিশ শাসন দেখেছেন, ধর্ম নিয়ে চূড়ান্ত রাজনীতি দেখেছেন, ব্রাহ্মণ্যবাদ দেখেছেন। এই সবকিছু দেখার ফলেই আমাদের
দুর্ভাগ্য যে এই সমস্ত কিছু থেকে আমাদের মুক্তি পাওয়া উচিত ছিল দেশ স্বাধীন হওয়ার পর, কিন্তু আমরা মুক্তি পাইনি। পাইনি বলেই, এবং গোটা পৃথিবীও যুদ্ধ থেকে মুক্তি পায়নি, ঠিক। হিংসা থেকে মুক্তি পায়নি বলেই রবীন্দ্রনাথকে কেবল একক মানুষের কাছে প্রাসঙ্গিক আমাদের মনে হচ্ছে না, মনে হচ্ছে ওই যে বললাম যে সমষ্টির কাছে, বিশ্ব মানবের কাছে তিনি ভীষণভাবে জ্যান্ত, ভীষণভাবে প্রাসঙ্গিক। আপনার কবিতায়, আপনি তো একজন কবি, আপনার কবিতায় কিভাবে রবীন্দ্রনাথকে পান, কিভাবে আপনাকে রবীন্দ্রনাথ ধরা দিল? আমার কবিতায় রবীন্দ্রনাথ অনেক রকম ভাবে এসেছেন, হ্যাঁ, বহু রকম ভাবে এসেছেন। আমি একাধিক কবিতা লিখেছি সরাসরি রবীন্দ্রনাথকে নিয়েই। সেই সমস্ত কবিতার বিষয়ই রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ নামেও আমার কবিতা আছে। এটা যেমন সত্য, তেমন একই সঙ্গে আমি এরকম বহু কবিতা লিখেছি যে কবিতাগুলোতে রবীন্দ্রনাথের কোনো কবিতার, কোনো গানের লাইন টুকরো টুকরো করে ব্যবহার করেছি, বা কোনো উপন্যাসের, কোনো নাটকের চরিত্র টুকরো টুকরো করে ব্যবহার করেছি। তো তার কারণ ওই যে বললাম যে বাঙালির কাছে এখনো রবীন্দ্রনাথ এত জ্যান্ত যে আমার মনে হয়েছে যে ওই সামগ্রিকভাবে রবীন্দ্রনাথকে নিয়ে কবিতা না লিখেও যদি আমরা রবীন্দ্রনাথকে ছুঁয়ে ছুঁয়ে আমাদের সাহিত্যকর্মে, আমাদের সংস্কৃতিতে যেতে পারি, তাহলে সেটা একটা অন্য অনুরণন তৈরি করে, বাঙালিকে একটা অন্য বার্তা দেয়। তো সেটাও আমি বহুবার করেছি, যে একটা লাইন, কোনো একটা চরিত্র, কোনো একটা অনুষঙ্গ, কোনো একটা শব্দবন্ধ, কোনো একটা ইমেজ, তাকে নিজের মতো করে নিজের কবিতায় ব্যবহার করে নিয়েছি। এমনকি কোনো একটা, আপনার একটা কবিতা আছে রবীন্দ্রনাথ, হ্যাঁ এই কবিতাটা কি আপনি আজকে আমাদেরকে শোনাবেন? হ্যাঁ, সেই কবিতাটা শোনাই যেতে পারে। সেটা তো অনেকেই বলে থাকেন, অনেকে আমার কাছে চান বলে এই কবিতাটা আমাকে ফোনে রাখতেও হয়েছে, যে জন্য পাঠিয়ে দিই চাইলে কেউ সেটা। এইটাও ওই যে তুমি জিজ্ঞেস করছিলে যে রবীন্দ্রনাথ আহ, আমার কাছে কেমন, বা রবীন্দ্র জয়ন্তী আমার কাছে কেমন, এটা একটা ঘটনা যে এক বছর আমাদের বর্ধমান শহরে, যে শহরে এখন আমার বাসস্থান, সেখানে রবীন্দ্র জয়ন্তী উদযাপন হচ্ছিল, এবং আমি সেই অনুষ্ঠানে ছিলাম, টাউন হলের একটি অনুষ্ঠান। আচ্ছা। তো আমার নিজের একটি কবিতা বলার কথা ছিল, কিন্তু তার আগেই গান হচ্ছে, একের পর এক গান হচ্ছে, শুনতে শুনতে বিদ্যুৎ চমকের মতো কোথাও আমার এই কবিতাটা চলে এলো মাথায়। এবং বিশ্বাস করবে কিনা জানি না, গোটা কবিতাটা আমি ওইখানে বসে লিখেছিলাম, গান শুনতে শুনতে, আচ্ছা, হ্যাঁ, কবিতা শুনতে শুনতে, কবিতা মুহূর্তটা অনেকটা এরকমই হয়। অনুষ্ঠানের মধ্যে বসে লেখা, হ্যাঁ। এবং লিখে বাড়ি এসে আমি ওটা ফেসবুকে পোস্ট করে দিই সঙ্গে সঙ্গে। তো সেই জন্য বললাম যে রবীন্দ্র জয়ন্তী তো কোথাও একটা এরকম, এবং কি হয় মানে অন্যদিন সবসময় হয়তো সারাক্ষণ যে রবীন্দ্রনাথের গান শুনছি এবং নানা ধরনের গান শুনছি তা তো হয় না, কিন্তু রবীন্দ্র জয়ন্তীতে একটা ব্যাপার ঘটে, সেটা হচ্ছে যে নানা শিল্পী গান তো, বিচিত্র রকমের রবীন্দ্রনাথের গান, অপূর্ব সব গান শোনা যায় নানা মানব জীবনের অবস্থা, অনুভূতি নিয়ে, প্রতিটি মুহূর্ত। প্রতিটি মুহূর্ত। এবং তখন সেই সব কটা হয়তো আমরা একদিনেই শুনি যে তা না, আমি যেমন মাঝে মাঝে বসন্ত এলে হয়তো বসন্তের গানই কেবল শুনছি এরকম, কিন্তু রবীন্দ্র জয়ন্তী এমন একটা জিনিস যেখানে প্রত্যেকটা ঋতুকে রবীন্দ্রনাথ ধরে হ্যাঁ, ধরে ধরে শুধু ধরে। ঋতু না, মানে ওই যে বললাম যে সামগ্রিকভাবে মানব জীবন, সভ্যতা নিয়ে তার লেখা সেই সমস্ত কিছুকে আমরা আনন্দ, একটা সামগ্রিকতায় রবীন্দ্র জয়ন্তীর দিন পেতে থাকি, যেহেতু শিল্পীদের সংখ্যা অনেক এবং তাদের প্রত্যেকের রুচি এবং দক্ষতা অনুযায়ী তারা নিজেদের গান পরিবেশন করেন বা কবিতা আবৃত্তি করেন। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল যে আরে এটা তো একটা অদ্ভুত ব্যাপার, এবং সেরকম একটা বোধ থেকে এই কবিতাটা আমার কাছে সঙ্গে সঙ্গে এসেছিল। বাহ। পড়ছি, কবিতাটার নামই রবীন্দ্রনাথ। শিলাইদহ ভাবে আপনি ওদের, জোড়াসাঁকো ভাবে আপনি এদের, বিশ্বভারতী ভেবেছিল জর্জ বিশ্বাসের নন আপনি তাদের। রবীন্দ্রনাথ, আপনি আসলে কার? যুদ্ধের সময় ট্রেঞ্চের মধ্যে শেষ নিঃশ্বাস নেওয়ার আগে এক তরুণ কবি ভেবেছিল আপনি তার। বক্তৃতার মাঝে আপনি যখন হঠাৎ মাথা উঁচু করে দাঁড়ান, তখন এক মুহূর্তের জন্য হলেও মন্ত্রী ভাবেন আপনি তার। নতুন বৌঠান কি কোনোদিন ভেবেছিলেন আপনি তার? রানু, রবীন্দ্রনাথ, আপনি যে ঠিক কার সে প্রশ্নের উত্তর বাঙালি আজও পায়নি। দাদামশাই ভাবেন আপনি গোরার রচয়িতা, আপনি তাঁর। বাবা ভাবেন আপনি বানিয়েছেন শ্রীনিকেতন, আপনি তাঁর। মা ভাবেন আপনার সুরেই বেজে উঠেছে ওর বীণা, আপনি তাঁর। ভীরু কিশোরী যে মুখ ফুটে বলতে পারেনি
শুধু চিরকুটে লিখে দিয়েছে, হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে, ধরবো তারে, ভরবো তারে, রাখবো তারে সাথে। সে মনে করে আপনি তার। আর কফি হাউসে টেবিল চাপড়ে রাগী তরুণ ঘোষণা করে আপনি আসলে মাত্রাবৃত্তের। যতজন বাঙালি ততজন রবীন্দ্রনাথ। শুধু একদিন শিলাইদহের রবীন্দ্রনাথ আর জোড়া সাঁকোর রবীন্দ্রনাথের, বিশ্বভারতীর রবীন্দ্রনাথ আর জর্জ বিশ্বাসের রবীন্দ্রনাথের, দাদা মশায়ের রবীন্দ্রনাথ আর বাবার রবীন্দ্রনাথের, আওয়েনের রবীন্দ্রনাথ আর মায়ের রবীন্দ্রনাথের, ভীরু কিশোরীর রবীন্দ্রনাথ আর রাগী তরুণের রবীন্দ্রনাথের দেখা হয়ে যায় সেই দিন 25শে বৈশাখ। বাহ, সুন্দর। আসলে আপনার এই কবিতার মধ্যে দাদা দেখছি যে কবি একবার জমিদার, একবার কবি প্রেমিক, একবার কবি মানবিক, মানে কবির যে বিভিন্ন সত্তা হুম, এই কবিতার মধ্যে আমরা হুম, পেয়েছি। হুম, তা এবার আমরা একটা যদি আপনাকে যদি বলি যে আপনি অধ্যাপক, আপনি পড়ানোই আপনার কাজ, সেই জায়গাতে আপনি রবীন্দ্রনাথকে কিভাবে প্রাসঙ্গিক করে তোলেন না তরুণ প্রজন্মের কাছে? সেটা তো হয়, খুবই হয়। মানে আমাকে এমন ভাবে আচ্ছন্ন করে রেখেছেন রবীন্দ্রনাথ যে আমি পড়াতে পড়াতে, পড়াই তো ইংরেজি সাহিত্য, বাংলা সাহিত্য নয়, কিন্তু আমাদের সিলেবাসগুলো এখন এমন যে ইংরেজি সাহিত্যের মধ্যে রবীন্দ্রনাথকেও আমরা অন্তর্ভুক্ত করে নিয়েছি। বাহ, রবীন্দ্রনাথের একটি বিখ্যাত বক্তৃতা, সেটি ইংরেজিতেই উনি প্রদান করেছিলেন ভারতবর্ষেই, সেটি আমি পড়াই। যেখানে উনি বিশ্বভারতী কিভাবে তৈরি করা হবে তার একটা দিক নির্দেশ আমাদের দিচ্ছেন, এবং ভারতের উচ্চশিক্ষার যে অবস্থা সেটা নিয়ে কথা বলছেন। খুব ইন্টারেস্টিং যে ওই বক্তৃতাটা যখন আমি পড়াই, আমার মনে হয় যে এই মুহূর্তের ভারতবর্ষ নিয়ে উনি কথা বলছেন, যে যে সমস্যাগুলোর কথা ওখানেও বলছেন, প্রত্যেকটা আজও ভীষণভাবে প্রাসঙ্গিক। এটা তো গেল সরাসরি রবীন্দ্রনাথ পড়ানো। আহ, এর বাইরে কিন্তু রবীন্দ্রনাথের প্রসঙ্গ প্রায় প্রতিদিন আমার ক্লাসে ঘুরে ফিরে চলে আসে। আমার এক ছাত্র, সেও খুব মেধাবী, কৃতি ছাত্র, কবিও। আমি আহ, সে একটা লেখা লিখেছিল একবার, সেখানে লিখেছিল যে আমি নাকি ক্লাসে সবচেয়ে বেশিবার বলে থাকি মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। বাহ, তো 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 এটা এটা ওই সভ্যতার সংকটের কথা। তো এটা তো আমি নিজেও খেয়াল করিনি, কিন্তু এটা আমার খুব মানে নিজেরও খুব বিশ্বাসের জায়গা, যে শেষ পর্যন্ত মানুষকে আমাদের বিশ্বাস করতে হবে। হয়তো মানে খেয়াল করলে দেখা যাবে যে এই সভ্যতার সংকট, এই লাইনটি লেখার আগে পর্যন্ত রবীন্দ্রনাথ এক ভয়াবহ ছবি আমাদের সামনে তুলে আনছেন। তো তারপরেও কিন্তু তিনি বলছেন ওই একটা কিন্তু দিয়ে, কিন্তু মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। তো এই যে বোধটা ওর ছিল, সেটা আমাকে খুব খুব মানে এই মানে যে আশাবাদ, মানে প্রাণিত করে, এবং আমি নিজেও এটা বিশ্বাস করি যে সামগ্রিকভাবে মানুষ, তিনি শিক্ষিত হন, অশিক্ষিত হন, হ্যাঁ, মানে নিরক্ষর হন, সাক্ষর হন, এসবে কিছু যায় আসে না। সংস্কৃতি চর্চা করুন বা না করুন, মানুষের একটা স্বাভাবিক বোধ প্রবণতা। আছে, এবং সেই বোধটাতে তারা শুভর উপাসক মানুষ, এবং ঠিক। সেই জন্য শেষ পর্যন্ত হয়তো কিছু বিচ্যুতি হয়। এখন অনেকে বলবেন যে মানুষের সভ্যতার ইতিহাসে কি কম রক্তপাত হয়েছে? হয়েছে তো, কিন্তু সেই সমস্ত রক্তপাততেই কি মানুষের সভ্যতা থেমে গেছে? সেই পর্বকে অতিক্রম করে, উত্তীর্ণ করে সভ্যতার জয়যাত্রা তো চলেছে। তো সেই জন্য আমি কিন্তু রবীন্দ্রনাথের সঙ্গে এখানে একদম একমত। এবং এইভাবে নানা কবিতা, মাঝে মাঝে হ্যাঁ, নানা কবিতার কবিতা। পংক্তি আমি বলে ফেলি ক্লাসে, ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করি যে এটা কার কবিতার পংক্তি বলো। কখনো তারা বলতে পারে, কখনো বলতে পারে না। হ্যাঁ, তো এই মানে আমার ক্লাসে ওই প্রত্যক্ষভাবে রবীন্দ্রনাথ পড়াই, আমি বললাম ওই প্রবন্ধটি বা বক্তৃতাটি, যেটা পরে প্রকাশ্য পেয়েছিল লিখিতভাবে। আর এর বাইরে ঘিরে থাকেন, আমি হয়তো শেক্সপিয়ার পড়াচ্ছি, রবীন্দ্রনাথ চলে এলেন। আমি হয়তো একজন শ্রীলঙ্কান অথার পড়াচ্ছি, রমেশ গুণশেখর, আর রবীন্দ্রনাথ চলে এলেন। মানে ওই যে প্রথমেই তুমি জিজ্ঞেস করছিলে যে কিভাবে প্রাসঙ্গিক, মানে রবীন্দ্রনাথ এখনো কতটা এইভাবে প্রাসঙ্গিক, যে আমি চাই বা না চাই উনি আমার আহ, কণ্ঠে এসে অধিস্থান করছেন। আচ্ছা, সাহিত্য জগৎ ছাড়াও দেখা গেছে রবীন্দ্রনাথ যখন জমিদারি হুম, মানে দায়িত্ব নিলেন, হুম, তখন তিনি ভাবলেন যে কিভাবে, মানে আমি তো তাদের থেকে ট্যাক্স নেব, কিন্তু তারপরে তাদেরকে মানে আমার কিছু দিতে হবে। এর জন্য হুম, উনি কৃষি ব্যবস্থায় বলুন বা এই যে মানে নোবেল প্রাইজ পাওয়ার টাকাটা আগে যেভাবে তিনি মানুষের জন্য করেছিলেন, এই যে মানুষের প্রতি মানুষের দায়বদ্ধ, কবির একজন দায়বদ্ধতা,
এবং বিশ্বভারতী থেকে শুরু করে শান্তিনিকেতন থেকে শুরু করে মানে এইভাবে মানে একটা একটা সমগ্র আহ, একটা সাঁওতালদের থেকে শুরু করে আদিবাসীদের থেকে শুরু করে মানে সার্বিকভাবে তিনি কাজ করে গেছেন। দেখো এটা তুমি খুব এখন হ্যাঁ, খুব জরুরি। হ্যাঁ, বলো, তোমার প্রশ্নটা বলো। না হ্যাঁ, এই যে সার্বিকভাবে একজন হুম, কবির যে হুম। দায়বদ্ধতা, এটা তুমি খুব জরুরি একটা বিষয়ের উপরে আলো ফেলেছো। এই কারণে আমি বলছি যে আমার চিরকাল মনে হয় যে আমি এটা নিয়ে একটা ইংরেজিতে একটা প্রবন্ধ লিখেছিলাম একবার, যে কর্মযোগী যে রবীন্দ্রনাথ, তাকে নিয়ে আমরা তেমন কথা বলিনি আজও। মানে যতখানি বলা উচিত ছিল ততখানি বলিনি। কিছু কথা ডেফিনেটলি হয়েছে, মানে তার কবিতা নিয়ে, তার গান নিয়ে, সামগ্রিকভাবে তার সাহিত্য কর্ম নিয়ে আমরা এত বেশি কথা বলেছি। এবং ওই যে বিশ্বকবি এই তকমাটা তাকে দিয়ে দেওয়ার ফলে তার কর্মজীবনের দিকে আমাদের সেই অর্থে বিরাট দৃষ্টি পড়েনি। কিন্তু ভাবলে অবাক হতে হয় যে একটা মানুষ, আমাদের এরকম একটা ধারণা আছে, কখনো সেটা সত্য, যে কবিরা খুব একটা বাস্তববাদী হন না, কবিরা মানে সংসারে থেকেও একটু সন্ন্যাসী, উদাসীন। একটু উদাসীন। শক্তি চট্টোপাধ্যায় যেমন তার একটা মানে মানে একটি আইকন প্রায় এই এই ধরনের এই কবি ধরনের চরিত্রের। কিন্তু কবি মাত্রই তা নয়, কবি খুব ডিসিপ্লিন হতে পারেন, কবি খুব বাস্তববাদী হতে পারেন, কবি খুব কর্মঠ হতে পারেন। আবার একই সঙ্গে প্রবল তার কল্পনা শক্তি থাকতে পারে, প্রখর তার দৃষ্টি হতে পারে। এই সবকিছুর এক অদ্ভুত সমন্বয় ঘটেছিল রবীন্দ্রনাথের মধ্যে। এতখানি বাস্তববাদী একজন মানুষ যখন জমিদারি চালিয়েছেন, সেখান থেকে যখন শান্তিনিকেতন তৈরি করছেন, এই যে জার্নিটা যদি আমরা দেখি, দেখবো যে তিনি স্বপ্ন দেখছেন এবং সেই স্বপ্নটাকে সাকার করে তোলবার জন্য যা যা করা প্রয়োজন, একজন বাস্তববাদী, আমি বলবো খুব গোছানো মানুষ হিসেবে, খুব ডিসিপ্লিনড মানুষ হিসেবে যা যা করা প্রয়োজন তিনি করছেন। সময় দিচ্ছেন, গোটা পৃথিবী ঘুরছেন অর্থ সংগ্রহের জন্য, বিশ্বভারতীর জন্য মানে শিক্ষকদের নিয়ে আসছেন গোটা পৃথিবী থেকে। ভাবা আবার যায় সেই না। রবীন্দ্রনাথই গ্রাম অ্যাডপ্ট করছেন, গ্রাম এবং কোঅপারেটিভ সমবায়ের যে ধারণা আজকে গোটা পৃথিবী জুড়ে এতখানি জনপ্রিয় হয়েছে, বা ভারতবর্ষ এত জনপ্রিয়, সেই সমবায়কে হাতে কলমে পরীক্ষা করে প্রয়োগ করছেন। কি করছেন না, মানে কখনো মনে হয় উনি একজন মানে স্থাপত্য শিল্প সম্পর্কে অনেকখানি জানেন, যে জন্য বাড়িগুলোকে নানা রকম ভাবে ভাঙচুর নাম করছেন, দিয়েছেন। নাম দিয়েছেন, শুধু না স্ট্রাকচার গুলো আলাদা। কখনো মনে হচ্ছে যে উনি একজন অর্থনীতিবিদ, যেভাবে সমবায়ের কথা বলছেন। কখনো মনে হচ্ছে উনি একজন সমাজকর্মী, যেভাবে গ্রামগুলোকে অ্যাডপ্ট করছেন। কখনো মনে হচ্ছে যে উনি তো শেষ পর্যন্ত একজন উচ্চশিক্ষা সম্পর্কে সম্যক ধারণা থাকা তারপর সারা একজন পৃথিবীকে অফিসার। এই যে হ্যাঁ, রাশিয়া, হ্যাঁ, এবার চীন, এই যে হুম, বিভিন্ন যে অবশ্যই, শান্তিনিকেতনে যে গেলেই অবশ্যই। দেখা যায় হ্যাঁ, যে বললাম তো, চীনা ভবন, ওর তো রাশিয়া, এই ওর যে তো দৃষ্টিই ছিল ওটা, যে একটা ছোট্ট পাখির বাসার মধ্যে যেন গোটা পৃথিবী এসে বাসা বাঁধে। সেই জন্যই তো বিশ্বভারতীর নামটা হয়েছে বিশ্ব ভারতী। আদান প্রদান। অবশ্যই, অবশ্যই। কিন্তু এইটা যেটা তুমি বললে যে কর্মযোগী রবীন্দ্রনাথ, আমার নিজেরও মনে হয়েছে যে ওর কর্মজীবন নিয়ে আমাদের বোধহয় আরো মানে বেশি বেশি কথা বলা, গবেষণা করা প্রয়োজন। ঠিক, এবং প্রতিটা প্রবন্ধের মধ্যে এই কথাগুলি আছে। হুম, আরেকটা কথা আমি আপনার কাছে জানতে চাই, এখন একটা রব উঠেছে তরুণ প্রজন্ম গেল গেল বলে, ওরা হুম, পড়াশোনা করছে না বা হুম, ওরা মানে উচ্ছন্নে গেছে বা হুম, এরকম। কিন্তু আমরা যারা মানে অধ্যাপনার সাথে জড়িত, হুম। আমরা কিন্তু দেখছি যে এত নিরাশা হওয়ার মতো মানে কোনো কারণ নেই। না। রবীন্দ্রনাথ কি হুম। কোথাও এইভাবে আমাদের মধ্যে কোনো প্রাসঙ্গিক হয়ে এখনো আছেন? না হলে কি করে এই সহজ পাঠ নিয়ে এখন আবার নতুন করে একটা আলোড়ন তৈরি হচ্ছে, হ্যাঁ, শিশুদের মধ্যেও আমরা দেখছি। সবকিছু মিলে জেনজি যে শব্দটা আমরা যারা বলি, এটা আপনি কিভাবে না, না, আমি দেখছেন? তো প্রথমেই বললাম যে আমি হতাশাবাদীদের দলে নই নিজে একেবারেই। সেই জন্যই রবীন্দ্রনাথকে আমার এত ভালো লাগে। রবীন্দ্রনাথ নিজেও কখনো আত্মহত্যার কথাও ভেবেছিলেন, কিন্তু আবার সেই পর্ব থেকে নিজেকে তুলে নিয়ে এসে অন্য জায়গায় নিজেকে স্থাপন করেছিলেন। কি ভয়ঙ্কর আক্রমণের মুখে ওর জীবৎকালে উনি পড়েছিলেন, কি প্রবল সমালোচনা! সেই সমস্ত কিছুকে অতিক্রম করে, আঘাত পেয়েছেন কিন্তু অতিক্রম করে আবার অন্য জায়গায় নিজেকে স্থাপন করেছেন। প্রবল আশাবাদ। তো আমি আশাবাদী, এবং সেই কারণে আমি বলছি যে জেনজিদের একটা অংশ হয়তো রবীন্দ্রনাথ পড়ে না, সেটা অস্বীকার করার কোনো কারণ নেই। চিরকালই কি সমস্ত মানুষ রবীন্দ্রনাথ পড়েছেন, সমস্ত বাঙালি রবীন্দ্রনাথ পড়েছেন? যদি আমরা পেছনে ফিরে যাই, আমাদের প্রজন্মেও আমারই যারা বন্ধু বান্ধব ছিল আমার সঙ্গে, আমাদের হয়তো দু চারজন আমরা রবীন্দ্রনাথ নিয়ে এতখানি মাতামাতি করেছি ছাত্রাবস্থায়। তার বাইরে তো আমি আমার পাঠ্য বন্ধুদেরও কিছু দেখতাম, কবিতা ছাড়া? পাঠ্যের বাইরে আমার বন্ধুরাও তো রবীন্দ্রনাথ নিয়ে এতখানি মাতামাতিই করেনি। তো আচ্ছা। আমি তো আমাদের বেড়ে ওঠাটার দিকে যখন তাকাই, তখনও আমি দেখি
যে ওই 5-6 জন আমার বন্ধু বান্ধব, আমার সমবয়স্ক মানুষেরই রবীন্দ্রনাথকে নিয়ে একটা প্রবল উন্মাদনা ছিল। বাকি যে সাধারণ বন্ধুরা আমার ছিল, তারা তো হ্যাঁ রবীন্দ্রনাথ বিশ্বকবি, তাকে প্রণাম করা এবং ওই কিছু কবিতা, ওই ঠাকুর। কিছু গল্প, ঠাকুর, কিছু কবিতা, কিছু গল্প পড়া, যেগুলো সিলেবাসে আছে, বাধ্য হওয়া পড়তে। তাই তার বাইরে তারা পড়েনি কিছু। তাতে কি হয়েছে ক্ষতি রবীন্দ্রনাথের? কাজেই এই জেনজিদের মধ্যেও আমি তো একটা অংশকে দেখেছি যে তারা কিন্তু দারুণ ভালো রবীন্দ্রনাথের গান গায়, দারুণ ভালো রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করে। আমার ছাত্রছাত্রীদের মধ্যে আমি দেখেছি। সংখ্যাটা কম, চিরকালই কম ছিল। আমি মনে করি না যে রবীন্দ্রনাথ কখনো কোনো প্রজন্মের কাছেই বাঙালিদের অপ্রাসঙ্গিক হয়ে যাবেন, হতে পারেন না, অসম্ভব। আপনি কৃত্তিবাসের সঙ্গে যুক্ত ছিলেন, হুম আপনি সুনীল গাঙ্গুলিকে কাছ থেকে দেখেছেন। হুম রবীন্দ্রনাথের অনেক রচনা, হুম সুনীল গাঙ্গুলির অনেক রচনা, হুম কবিতা, উপন্যাস, প্রবন্ধ, এবং সম্পাদক রবীন্দ্রনাথ ছিলেন সম্পাদক। এই বিষয়ে সুনীল গাঙ্গুলি এবং রবীন্দ্রনাথ হুম। আপনি কিভাবে মানে দেখেছেন? না, সুনীলদা খুবই বড় একজন সাহিত্যিক, খুবই বড়। আহ, তো আরেকজন প্রথম আলো উপন্যাসে যেভাবে রবীন্দ্রনাথ, আরেকজন রবীন্দ্রনাথ, এই সুনীল গঙ্গোপাধ্যায়কে পাওয়াও খুব কঠিন, পাবো কিনা আমরা জানি না। কিন্তু আমি তাকে রবীন্দ্রনাথের সমতুল্য বলে কখনোই মনে করবো না, মানে সেই তুলনাই হয় না। তার কারণ মানে সুনীলদার কবিতা অন্য রকমের ছিল, আর উপন্যাসও অন্য ধরনের। তার সঙ্গে রবীন্দ্রনাথের কোনো তুলনা হয় না। প্রবন্ধের কথাও যদি ভাবি, রবীন্দ্রনাথ যে পরিমাণ প্রবন্ধ রচনা করেছেন, সেই পরিমাণ প্রবন্ধ তো সুনীল গঙ্গোপাধ্যায় লেখেননি। যে কটি লিখেছেন তার মধ্যে কয়েকটি খুব উন্নত মানের প্রবন্ধ, কিন্তু লেখেননি তো। গান গান তো সুনীল না দাস সুনীল এভাবে গাঙ্গুলি গান লেখেননি, লিখে ওই একটা দুটো, কখনো কখনো লিখেছেন একটা দুটো। মানে না, আমরা ভাগ্যবান যে মানে আমরা সুনীল সুনীল গাঙ্গুলিকে গঙ্গোপাধ্যায়ের আপনি কিভাবে সান্নিধ্যে পেয়েছেন? এসেছি। হ্যাঁ, আমি সান্নিধ্যে সেটাই কিভাবে বলছি, সেটাই। আমরা তো পেয়েছেন? রবীন্দ্রনাথকে পাইনি, পাওয়া সম্ভব ছিল না। কিন্তু একজন বিরাট মাপের লেখক এবং কবি অবশ্যই সুনীল গঙ্গোপাধ্যায়। তাকে পাওয়াটাও আমাদের কাছে একটা বিরাট, এবং ওর যে ঔদার্য ছিল, সুনীলদার যে ঔদার্য ছিল, সেই ঔদার্যের সঙ্গে কোথাও হয়তো রবীন্দ্রনাথের ঔদার্যের একটা তুলনা করা যায়। কিন্তু সুনীলদা নিজেও তো রবীন্দ্রনাথে আজীবন নিমগ্ন ছিলেন, ভীষণভাবে নিমগ্ন ছিলেন। তো সেই জায়গা থেকে সুনীলদাকেও যদি এটা জিজ্ঞেস করা হতো যে আপনাকে রবীন্দ্রনাথের পাশে কোথায় রাখা যাবে, উনি বলতেন এই এই প্রশ্নই ওঠে না, এই প্রশ্নের আচ্ছা, উত্তরই দেবো না। মানে এটা ছিল ওর রবীন্দ্রনাথের প্রতি ওর আচরণ, ওর দৃষ্টিভঙ্গি। সেটা আমার মনেও আছে। অনেকবার এরকম এরকম কথা উঠেছে, প্রসঙ্গ, অনুষ্ঠান হয়েছে রবীন্দ্রনাথকে নিবেদিত কবিতার বই বেরিয়েছে, সুনীলদা সম্পাদনা করেছেন রবীন্দ্রনাথকে নিবেদিত কবিতা, আমরা সবাই লিখেছি। তো সেই জায়গা থেকে প্রথম জীবনে সুনীলদার একটা পংক্তি নিয়ে অনেকে অনেক সময় বলেন উনি রবীন্দ্র বিরোধী ছিলেন, তা নয়। সেটা একটা অন্য কনটেক্সটে অন্যভাবে লেখা। আমি বলছি যে আমার দেখা সুনীল গঙ্গোপাধ্যায়, পড়া সুনীল গঙ্গোপাধ্যায় প্রবলভাবে রবীন্দ্রনাথে আসক্ত ছিলেন, আচ্ছা। এবং এই দুজনের মধ্যে আহ, কোনো তুলনাই হয় না। রবীন্দ্রনাথ সুনীল গঙ্গোপাধ্যায়ের চেয়ে অনেক এগিয়ে আছেন তার সামগ্রিক সাহিত্য কৃতি এবং আহ, কর্মযোগ নিয়ে, যে কথা আমি বললাম। সেটাও তো সুনীলদার সেইভাবে নেই। কিছু আপনি কিছু সামাজিক কাজকর্ম সুনীলদা করেছেন, কিন্তু একটা একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে দেওয়া, এটা তো ঠিক চারটিখানি কথা নয়। আপনি কবি, আপনি কি প্রথমে কবিতা লিখবেন ভেবেছিলেন? কিভাবে আপনার মানে কবি না, তা কবিতা লেখার জন্ম? কোনো প্রাথমিকভাবে বাসনা আমার ছিল না। একদম ছেলেবেলায় যেমন সকলেই একটা দুটো কবিতা লেখে, আমিও সেরকম লিখেছিলাম। তার আচ্ছা, একটা কবিতা আমাদের স্কুলের ম্যাগাজিনে প্রকাশও পেয়েছিল। কিন্তু তখন আমি তো লেখালেখির বিষয়ে একেবারেই সিরিয়াস ছিলাম না। আমি যখন লেখালেখির ব্যাপারে খুব সিরিয়াস হলাম, তখন আমি গল্প লিখতাম আচ্ছা। এবং কিছু কিছু প্রবন্ধ লিখতাম, গল্প এবং প্রবন্ধ। সেগুলোই ছিল আমার মানে লেখার মূল জায়গা, এবং মূলত গল্প, প্রবন্ধ কম। তখন আর কতই বা আমার বয়স, ওই কেউ কেউ লিখতে বললে লিখতাম। আমি কখনো ভাবিনি যে কবিতা লেখার দিকে আমি চলে আসবো এভাবে। আচ্ছা, আমার এটার একটা বড় কারণ হচ্ছে, আমি যখন 11-12 পড়তে খ্রিস্টান কলেজে ভর্তি হই, গ্রামের স্কুলের পাঠ সমাপ্ত করে, তখন আমার এক অগ্রজ ডাক্তার, তার নাম অনিন্দ্য রায়, সে তখন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে পড়ছে, এবং আমাদের খ্রিস্টান কলেজের ছাত্র ছিল। সে প্রায়ই আচ্ছা। খ্রিস্টান কলেজে আড্ডা দিতে চলে আসতো। ওর সঙ্গে কথা বলতে বলতে আমি উৎপল কুমার বসু পড়তে শুরু করি, এবং উৎপল কুমার বসু যখন আমাকে অনিন্দ্যদা পড়ায়, এমন একটা ঘোর তৈরি হয় আমার মধ্যে যে আমি এরপর কেবল কবিতায় লিখতে চাই, এবং আমার গল্প লেখা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তবে আপনার কবিতার মধ্যে আমি দেখেছি একটা গল্প কিন্তু থাকে। অনেক সময় থাকে, হ্যাঁ, হ্যাঁ, সব সময় থাকে। না হলেও অনেক সময় অনেক থাকে, সময় আদল থাকে। একটা থাকে, হ্যাঁ। হুম।
আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। এখন আমরা প্রেমিক রবীন্দ্রনাথ হুম। শেষ দিকে এসেও, বয়সের শেষ দিকে এসেও তিনি শেষের কবিতার মতো একটি উপন্যাস লিখছেন। এই যে প্রেমিক রবীন্দ্রনাথ আপনাকে কবিতা লিখতে কতটুকু সাহায্য করে বা কতটুকু অনুপ্রেরণা দেয়? প্রেমিক রবীন্দ্রনাথ, সত্যি কথা বলতে কি, আমি একটা দুটো যখন নাটক লিখেছি তখন তার আহ, কিছু কিছু কবিতার লাইন, প্রেমের কবিতার লাইন বা গানের লাইন ব্যবহার করেছি। কিন্তু প্রেমিক রবীন্দ্রনাথ আমাকে যে খুব বেশি উদ্বুদ্ধ করেছেন আমি এমনটা বলবো না, সত্যি বলবো না। আমাকে বরং অনেক বেশি ভাবিয়েছে জীবনের ছোটখাটো অনুভূতি, ছোটখাটো সুখ দুঃখ, বিষণ্ণতা, প্রতিবাদ, সমাজ সভ্যতা নিয়ে তার যে লেখাপত্র সেগুলো অনেক বেশি, সেগুলো আমাকে হন্ট করে। এবং প্রবন্ধ, আমি গত কয়েক বছরে যখনই আমাকে হয়তো কোনো একটা প্রবন্ধ লেখার অনুরোধ আসছে বা আমি নিজে মনে করছি যে এই বিষয়টা নিয়ে আমার লেখা উচিত, বা কখনো আমি হয়তো নিউজ পেপারের জন্য উত্তর সম্পাদকীয় লিখছি, আমি প্রথমেই যে বিষয়টা নিয়ে আমাকে লিখতে হবে আমি দেখি তো রবীন্দ্রনাথের এ নিয়ে কি লেখা আছে। কারণ আমার মনে হয় যে রবীন্দ্রনাথ নিশ্চয়ই, এবং পেয়ে যাই, ঠিক সব ঠিক প্রবন্ধ ঠিক। তো এখনো পর্যন্ত পড়ে উঠেছি তা না, কিন্তু আমি ঘাঁটতে থাকি ওই প্রবন্ধগুলো, রবীন্দ্র রচনাবলী খুলে, এবং দেখি যে আমি যে বিষয়টা নিয়ে যে কথাটা বলতে চাইছি উনি বলে গেছেন, কতদিন আগে বলে গেছেন। এবং আমার যে জন্য একাধিক মানে গদ্য রচনাতেও এই রবীন্দ্রনাথ বারবার ফিরে এসেছেন, মানে সেটা কিন্তু ওই প্রেমিক রবীন্দ্রনাথ নয়। আচ্ছা, আমি তিনজন কবির কথা বলবো: কবি জীবনানন্দ দাশ, কবি নজরুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই তিনজনকে আপনি, মানে আমি যদি বলি যে আপনার এই তিনজনের মধ্যে প্রিয় কবি কে? দেখো, প্রিয় কবি তো আমার আহ, রবীন্দ্রনাথ অবশ্যই, আচ্ছা। কিন্তু আমি প্রবল শ্রদ্ধা করি কাজী নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাশকেও। জীবনানন্দ দাশের কবিতা থেকে আমি অনেক কিছু শিখেছি, রবীন্দ্রনাথের কবিতা থেকেও আমি অনেক কিছু শিখেছি, বিশেষ করে ওর ছন্দ ব্যবহার, ওর উপমা, সেগুলো থেকেও। কিন্তু উপমার ক্ষেত্রে জীবনানন্দ এমন একটা জগৎ তৈরি করে দিয়ে গেছিলেন, আর কবিতার যে গঠন, যে স্ট্রাকচার, যেভাবে কবিতাকে সাজাচ্ছেন, সেই জায়গা, মানে তুমি যদি পাঠক হিসেবে আমাকে বলো তাহলে আমার কাছে সবচেয়ে প্রিয় রবীন্দ্রনাথ পাঠক হিসেবে। তার কবিতায় আমি যে বাহ। পরিমাণ শান্তি পাই, যেভাবে তার কবিতা আমাকে উদ্বুদ্ধ করে, তা অতুলনীয়। কিন্তু তুমি যদি বলো একজন কবি হিসেবে আমার কে প্রিয়, তাহলে আমি বলবো জীবনানন্দ। কেননা জীবনানন্দের কবিতা আমি এখনো যখন পড়ি কত কত নতুন জিনিসের দিকে আমার চোখ যায়, যেটা হয়তো সাধারণ পাঠকের নাও যেতে পারে, তার কাছে সেটা অপ্রয়োজনীয়, কিন্তু একজন অক্ষর কর্মী হিসেবে, কবিতা লেখার চেষ্টা করা একজন মানুষ হিসেবে, ওইগুলো আমার কাছে এখনো গুরুত্বপূর্ণ। যে আমি কবিতাটা মেকিং তো থাকে, একটা ক্রাফটের জায়গা থাকে। এবং জীবনানন্দের যে বিশ্ব দৃষ্টিভঙ্গি ছিল সেটা মানে মানে একদম কি বলবো, মানে এত পরিণত, ভাবা যায় না, ভাবা যায় না। জীবনানন্দ আমার খুব প্রিয়, কিন্তু আমি রবীন্দ্রনাথের সঙ্গে জীবনানন্দের কখনোই তুলনা করব না। হুম। তার একটা বড় কারণ যে জীবনানন্দের যে জগৎটা সেটা অতখানি ব্যাপ্ত নয় যতখানি ব্যাপ্ত রবীন্দ্রনাথের ছিল। কাজী নজরুল ইসলামের জন্য আমার খুব দুঃখ হয়, এই কারণে বলছি যে এত অল্প বয়সে তার কবি জীবন থেমে গেল। তিনি বেঁচে রইলেন কিন্তু তার কবি জীবন বেঁচে থাকলো না। তিনি বেঁচে থাকলে যে কি হতো মাঝে মাঝে আমি ভাবি। এবং যারা বলেন যে নজরুল, এটা আমারও ছোটবেলায় একটা, আমারও নিজেরও ধারণা ছিল যে নজরুলে খুব ইমোশন আছে, ছন্দের ভুল আছে, দুর্বল অন্তমিল আছে। এগুলো হয়তো বিচ্ছিন্নভাবে সবই সত্য কথা, আমি অস্বীকার করছি না। রবীন্দ্রনাথে যেমন অতুলনীয় সব মিল, ছন্দের ভুল পাওয়াই যাবে না। নজরুলে হয়তো সবসময় অত অত পরিণত, চোখ ধাঁধিয়ে দেওয়া মিল নেই, ছন্দের ভুল আছে, উপমা অনেক সময় হয়তো একটু লঘু, কিন্তু ওর কবিতা একদম আলাদা ছিল। ঠিক। মানে যে সময় নজরুল আসছেন তখন রবীন্দ্রনাথ কিন্তু আর প্রভাত সূর্য নয়, একদম মধ্য গগনে বিরাজিত এবং প্রবল তার না, দীপ্তি। একটা কথা হচ্ছে রবীন্দ্রনাথ থেকে আলাদা হয়ে, মানে মানে ভাবলে, এই যে তুমি দুজনের নাম বললে, ঠান্ডা মাথায় ভাবলে দেখা যায় যে বাংলা কবিতায় রবীন্দ্র যুগ চলেছে একদম 40 পর্যন্ত স্পষ্টভাবে। একদম সেই সময়কালে যে দুজন কবিকে সম্পূর্ণ আলাদা বলে আমরা চিহ্নিত করতে পারি, আমি আরেকটা তৃতীয় নামও নেব, তিনিও অল্প দিন বেঁচে ছিলেন, সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত তার ভট্টাচার্য, কবিতা কিন্তু ঠিক। আলাদা ছিল, এদের কারোর কবিতা কারোর কবিতার মতো নয়। জীবনানন্দের, নজরুলের একটা সবার প্রভাব যে পড়েছিল। স্বাতন্ত্র, হ্যাঁ, প্রত্যেক কবি জীবনানন্দের একদম প্রাথমিক পর্বে নজরুলের একটা প্রভাব পড়েছিল, কিন্তু ওইটুকু বাদ দিলে এরা প্রত্যেকে তাদের নিজেদের একেবারে স্বতন্ত্র কণ্ঠস্বর ছিল।
এবং নজরুল যে সময়, নজরুলের মধ্যে প্রথম রবীন্দ্রনাথের পাশাপাশি নিজেকে ভীষণভাবে প্রতিষ্ঠা করেছিলেন। হ্যাঁ, সেই প্রতিষ্ঠা জীবনানন্দ তো জীবৎকালে পাননি, পরে পেয়েছেন। সুকান্ত অল্পই পেয়েছিলেন। তো সেই জায়গায় কিন্তু সাধারণ বাঙালির কাছে নজরুলের একটা প্রবল আবেদন ছিল, তার কবিতার, তার গানের। এবং আমি তার আমি বলি উপন্যাস, তার নাটক, সেগুলো আমরা মনোযোগ দিয়ে সবসময় পড়ি না। চিঠিপত্র, নজরুলের চিঠিপত্রগুলোকেও আমাদের খুব যত্ন করে পড়া দরকার। সেখানেও বিশেষ করে ধর্ম সম্পর্কে, হিন্দু মুসলমান সম্প্রদায়ের যে যে সম্পর্ক তা নিয়ে, পাশাপাশি স্ট্রাগল, হ্যাঁ, জীবনের যে স্ট্রাগল, মানে জেলে যাচ্ছেন, অনশন করছেন, ভাবা যায়। মানে আমি বলছি, ওই জন্য বললাম আমার খুব দুঃখ হয় যে এত এত মায়া নজরুলের জন্য আমার আছে, যে এইরকম একটা জীবন একজন মানুষের, মানে কতখানি হতভাগ্য মানুষ ছিলেন নজরুল, সেটা ভেবে খুব কষ্ট হয়। এবং ওর কিছু কিছু গান এবং কবিতা চমকে দেওয়ার মতো, মানে কেবল স্বতন্ত্র বলে থেমে গেলে ভুল হবে, অতুলনীয়। সেগুলোকে অনুকরণ করা যাবে না। সেখানে একদম নজরুলের যেমন স্ট্যাম্প রয়েছে, তেমন সমস্ত দিক থেকে, কাব্য শক্তির দিক থেকে। আমি মাঝে একটা প্রবন্ধ লিখেছিলাম নজরুলের উপরেই, ওর একটি জন্মদিনে, এইটা প্রমাণ করার জন্য যে এই কবিতাগুলো পড়ুন এবং দেখুন, এই কবিতাগুলো কিন্তু সমস্ত দিক থেকে, একটা কবিতার যে বিচার সাহিত্য তত্ত্বের ছাত্রছাত্রীরা, শিক্ষকরা করে থাকেন, কোনো দিকে তারা সেই কবিতাগুলোতে কোনো খামতি পাবেন না। ঠিক। কাজেই ওর কিছু দুর্বল কবিতাকে তুলে এনে যদি বলা হয় যে নজরুল ছিলেন অনেক কাঁচা কবি, সেটা নজরুলের কাব্য প্রতিভার প্রতি একেবারেই সুবিচার করা হবে না। হ্যাঁ, তো যে জন্য আমার কাছে তিনজন তিন রকমের। এবং সবচেয়ে প্রিয় তো অবশ্যই আমি বলবো যে রবীন্দ্রনাথ, সেটা আমি অস্বীকার করতে পারবো না পাঠক হিসেবে। নজরুলকে মাঝে মাঝে আমার মনে হয় যে, মানে আমার সহোদরের মতো তাকে ভালোবাসি। আহা বেচারি, মানে আরো যদি বেঁচে থাকতেন, মানে খুব, আমি বলছি যে আমার কবি হিসেবেও, আমার পাঠক হিসেবেও ওকে খুব ভালোবাসতে ইচ্ছে করে, ওকে খুব মানে বুঝছি, স্নেহ দিতে ইচ্ছে করে আর কি, মানে এই অর্থে বলছি। বুঝছি। আর জীবনানন্দ আমার শিক্ষক, মানে তার কাছ থেকে আমি এখনো যখনই জীবনানন্দ পড়ি কিছু না কিছু শিখি। আজকে আমরা থামবো। আজকে আমরা পেয়েছি এমনই দিনে, কবির জন্মদিনে, 25শে বৈশাখ, কবি অংশুমান কর। এতক্ষণ ধরে আমরা সুন্দরভাবে কবিকে আরেকটু জানলাম, সমৃদ্ধ হলাম। আশা করি আপনারও সমৃদ্ধ হবেন। আজকে এখানে আমরা অনুষ্ঠান শেষ করব। ফোটামাটি ইউটিউব চ্যানেল আপনারা দেখতে থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার। Where the mind is without fear and head is held high, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উচ্চ মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থায়, যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোত পথ ফেলে নাই গ্রাসী, পৌরুষেরে করে সে শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত পরিপিত, ভারতের সেই স্বর্গ করজাগরিত। নমস্কার, রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা সবাইকে। আজ সুন্দর একটা দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই ফোটামাটি ইউটিউব চ্যানেলে। আমরা রয়েছি কবিতা লোকের সবাই, এবং আজ আমাদের পরিবেশনা রবি ঠাকুরের 3খানা কবিতা এবং 2খানা গান দিয়ে এই সমগ্র পরিবেশনাটি। আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে ক্ষণিক আলোকে, আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়,
হারাইয়া ফেলি চকিতে আস না মিটিতে হারাইয়া পলক না পড়িতে হারাইয়া হৃদয় না জোড়াতে হারাইয়া ফেলি চকিতে মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম, তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেম কুয়ার ধারে নিমের ছায়াতলে, কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। কোন আলসে রইনু বসে কিসের ভাবনায়, পদধ্বনি শুনি নাই কো কখন তুমি এলে, কইলে কথা ক্লান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে। তৃষাকাতর পান্থ আমি শুনে চমকে উঠে, জলের ধারা দিলেম ঢেলে তোমার করপুটে। মরমরিয়া কাঁপে পাতা, কোকিল কোথা ডাকে, বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে নাম, পেলেম বড় লাজ, তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ। তোমায় দিতে পেরেছিলেন একটু তৃষার জল, এই কথাটি আমার মনে রহিল সব সখী ভালোবাসা। কুয়ার ধারে দুপুরবেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নীলের পাতা, আমি বসেই থাকি। বলি চোখে জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গোর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমায় করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে। আলাপ করলেম শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, কেন এসব কথা। এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস তো নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না। সময় কোথা সময় নষ্ট করবার, আমাকে নামতে হবে পরের স্টেশনেই। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললেম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধুলো, আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেম চুপ করে, তারপর বললেম, রাতের সব তারাই আছে,
দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেম নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেম একা। আলোক সাগরে আকাশের তারাতে আগেকার আমার মতো সুখী কে আছে? আয় সখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে সখী, যাতনা কাহারে বলে? তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়?